বিলাসপুর নামে একটি ছোট গ্রাম ছিল। চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য ওই গ্রামটিকে আরো সুন্দর করে তুলেছে। গ্রামের মধ্যে বাড়িঘরগুলি এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। নামে গ্রাম হলেও বেশিরভাগ ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গাতে রয়েছে উঁচু উঁচু গাছ। ওই গ্রামের একেবারে মাঝে রয়েছে এক মস্ত বড় তাল গাছ, আর ওই তাল গাছে থাকতো তালভূত। তালের মতো দেখতে বলে গ্রামের মানুষ তালভূত বলতো। ওই তালভূত সন্ধ্যার পরে গাছ থেকে নেমে হাঁস মুরগি মেরে তার রক্ত খেত। তাই সন্ধ্যার পর মানুষজন ওই গাছকে এড়িয়ে চলত, ওর ধারে কাছেই যেত না। আর ঠিক তাল গাছের নিচে ছিল একটা ছোট ঘর। সেই ঘরে শান্তি তার দুই ছেলে মেয়ে রবিন ও রূপাকে নিয়ে বসবাস করত। শান্তির স্বামী ছিল না, তাই সে নদী থেকে কাঁকড়া ও ছোট মাছ ধরে কৈলাসপুর হাটে বিক্রি করত। শান্তির বাড়ি থেকে হাটের দূরত্ব হবে মাইল 3, তাই মাছ বিক্রি করে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যেত। ওই গ্রামে থাকতো কালু নামে এক রাখাল। সে সারাদিন মাঠে মাঠে গরু চড়াতো। কালু বলল, অনেক দিন হলো তাল ফুরুলি খাওয়া হয়নি, সেই কোন কালে খেয়েছিলাম। আমাদের গ্রামেও তো তেমন তাল গাছ নেই, আর যে কটা আছে তাতে তেমন তাল হয় না। রবীন্দ্রের ওই তাল গাছ ছাড়া রবীন্দ্রের ওই গাছে অনেক বড় বড় তাল হয়, কিন্তু শুনেছি ওই গাছে তালভূত থাকে। কালু একদিন সাহস করে তাল ফুরুলি খাওয়ার লোভে গাছে ওঠে। গাছে ছিল তালভূত। সে কালুকে ধরে ঘাড় মটকে মেরে ফেলে, তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে খেয়ে নেয়। একদিন সকালে গ্রামবাসীরা দেখে তাল গাছের নিচে কালু ঘাড় মটকে পড়ে আছে। এটা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। একজন গ্রামবাসী বলল, এতদিন এই শয়তান মুরগি হাঁস খাচ্ছিল, এখন থেকে মানুষ খাওয়া শুরু করেছে। আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। এরপর থেকে গ্রামবাসীরা সন্ধ্যার পরে বাইরে বার হতো না। সন্ধ্যা হলেই তারা দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতো, যেন মনে হতো সন্ধ্যার পর গ্রামটা প্রেতপুরীতে পরিণত হয়েছে। তালভূত এদিকে নতুন নতুন রক্তের স্বাদ পেয়েছে। সে আর হাঁস মুরগি খেতে চায় না, সে চায় মানুষের তাজা রক্ত। প্রতিদিনের মতো একদিন শান্তি নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে হাটে নিয়ে যায়। তখন গ্রীষ্মকাল, কাল বৈশাখীর সময়। চারিদিকে ঘন মেঘে ভরে গেছে, ঝড় উঠেছে। বাতাসের দাপটে বাড়িঘরের জানলা দরজা যেন ভেঙে যাওয়ার উপক্রম। এদিকে হাটে সব ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চারিদিকে সবাই দোকানপাট গোড়াতে ব্যস্ত। ঘন কালো মেঘে ঢেকে গিয়ে বজ্র বিদ্যুতের সাথে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি শুরু হলো। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হতে লাগলো। ঝড়ের দাপটে কমলেও বৃষ্টি তখনও চলছে। এদিকে শান্তি খুব চিন্তিত হয়ে পড়ল রবিন আর রূপার জন্য। তারা একা বাড়িতে বসে আছে, আর তাদের মাথার উপর আছে সদ্য মানুষের রক্তের স্বাদ পাওয়া তালভূত। শান্তি ভয়ে আঁতকে ওঠে।
তারা কাতর দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। রূপা বলে উঠল, দাদা দাদা, মা কি আজ আসবে না? আমার খুব ভয় করছে, জানিস তো। মা হয়তো আজ আর আসতে পারবে না রে বোন, এই ঝড় জলে আটকে পড়েছে। বোধহয় কাল সকালে ফিরবে। চল শুয়ে পড়ি। এই বলে তারা দুই ভাই বোন শুয়ে ঘুমিয়ে পড়ে। বাইরে তখনও বাতাস বইছে শন শন শব্দ করে। রাতের অন্ধকার বৃষ্টির বেগের সাথে তালে তাল মিলিয়ে বেড়ে চলেছে। একটা গা ছমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারিপাশে। বাইরের ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ জানালার দরজা দিয়ে। এই রবিন, এই রবিন, রূপা, তোরা কোথায় গেলি? দরজাটা খোল, আমি বাড়ি ফিরে এসেছি। দরজাটা খোল বাবা আমার। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে বয়ে চলেছে ঝোড়ো ঠান্ডা বাতাস। রবিনের ঘুমটা ভেঙে গেল ঠক ঠক শব্দ শুনে। তার মনে হতে লাগলো কে যেন বাইরে ডাকছে তাদের নাম ধরে। রবিন চুপ করে শুয়ে রইল আর মনে মনে ভাবল, মা আসেনি তো। আবার কিছুক্ষণ পর ঠক ঠক শব্দ। রবিনের বুকের ভিতরটা ধড়াস করে উঠল। বাইরে আওয়াজ এলো, কোথায় রে তোরা? দরজাটা খোল, আমি পুরো ভিজে গেছি, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি খোল দরজাটা। রবিন উঠে বসে। দরজার বাইরে থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর তার সাথে ঠক ঠক শব্দ। এই রবিন, এই রবিন, রূপা, তোরা কোথায় গেলি? দরজাটা খোল, আমি বাড়ি ফিরে এসেছি। দরজাটা খোল বাবা আমার। রবিন বুঝতে পারে এটা তার মায়ের গলা। সে একটুও দেরি না করে দরজাটা খুলে দেয়। খোলার সঙ্গে সঙ্গে সামনে দেখে তার মা দাঁড়িয়ে আছে। সে আবছা অন্ধকারে বুঝতে পারে এটা তার মা। রবিন বলে উঠল, মা, তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, আমি চলে এসেছি। তোদেরকে একা রেখে আমি কি করে থাকি বল? তাই এই ঝড় জলের মধ্যে চলে এলাম। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি। বোন তোমার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এসো, ভেতরে এসো। এই বলে শান্তি ঘরের মধ্যে প্রবেশ করে। রবিন দরজা বন্ধ করে দেয়। তুই গিয়ে শুয়ে পড়, আমি জামা কাপড় বদলে আসছি, অনেক রাত হলো। রবিন শুয়ে ঘুমিয়ে পড়ে। রূপা তখনও ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর শান্তি এসে তাদের পাশে শুয়ে পড়ে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে বয়ে চলেছে ঝোড়ো ঠান্ডা বাতাস। মাঝরাতে রবিনের ঘুম ভেঙে যায়।
বিশ্রী এক ভাবসা দুর্গন্ধে। সে চোখ খুলে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সেই তালভূত। ভয়ে রবিনের চোখ দাঁড়িয়ে যায়। তার মনে হতে লাগলো যেন সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে। আজ তোদের একা পেয়েছি। অনেক দিন হলো মানুষের তাজা রক্ত খাইনি, আজ খাবো। এই বলে তালভূত তার কঙ্কালসার লম্বা লম্বা আঙুল দিয়ে রবিনের গলাটা চেপে ধরে। রবিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পাশে শুয়ে থাকা রূপার ঘুম তখনও ভেঙে যায়। সে চুপি চুপি হাতে একটা লাঠি নিয়ে সজোরে তালভূতের মাথায় মারে। তালভূত রবিনের গলাটা ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে রবিন রূপাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায়। তারা দুজনে দৌড়ে হাঁপাতে হাঁপাতে রতন জেঠুর বাড়িতে গিয়ে ওঠে। ও জেঠু, দরজাটা খোলো তাড়াতাড়ি, আমরা খুব বিপদে পড়েছি, তাড়াতাড়ি খোলো একবার। জেঠু দরজা খুলে তাদের ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। ভিতরে গিয়ে রবিন তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার জেঠুকে বলতে থাকে। তারা শুনে ভয় পেয়ে যায়। এর একটা ভেদ করতেই হবে। সকালে একটা তান্ত্রিক ডেকে আনবো। পরদিন সকালে তান্ত্রিক এসে মন্ত্র পড়ে তালভূতকে একটা কাঁচের বোতলে ভরে সঙ্গে করে নিয়ে চলে যায়। আর গ্রামবাসীদের বলে, গাছটাকে কেটে ফেলো, তাহলে আর কোনো বিপদের সম্মুখীন হবে না। তান্ত্রিকের কথা মতো গ্রামবাসীরা ওই তালগাছটিকে কেটে ফেলে দেয়। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।